আচ্ছা, শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 26/6/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি। এই আপডেটগুলো কিন্তু যে সেই কোম্পানির শেয়ার দরে কিন্তু ওঠানামাকে প্রভাবিত করে। তো যাই হোক, চলে আসি সেই আপডেটগুলোতে। তো প্রথম যে আপডেটটা রয়েছে সেটা বর্তমানে মার্কেটের খুবই পপুলার স্টক ইরেডা, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, যেটা কিছুদিন আগেই মার্কেটে নেমেছে এবং যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকেই কিন্তু ধামাকা করছে। সরকারি একটা স্টক। তো দেখুন, যারা প্রথম থেকে হোল্ড করছেন গত এক বছরও হয়নি, এটা মার্কেটে নেমেছে মোটামুটি 2023-এর ডিসেম্বরের শেষের, মানে 2023-এর একেবারে শেষের দিকে, মানে কয়েক মাসই হলো। তো যারা প্রথম থেকে হোল্ড করছেন 200%-এর উপরে কিন্তু রিটার্নে বসে রয়েছেন। আপনি যদি 6 মাসের রিটার্নও দেখেন, 91%-এর মতো রিটার্ন। তো এই গতির পেছনে যেটা কারণ সরকারের কিছু পজিটিভ মনোভাব, যে রিনিউয়েবল সেক্টরে আর কি, যেটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টর হিসেবেই ধরা হচ্ছে। আর রিনিউয়েবল সেক্টর নিয়ে কিন্তু প্রচুর কিন্তু কথাবার্তা হচ্ছে এবং সরকারও কিন্তু অনেক কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে, এবং যার পরিপ্রেক্ষিতে এই ধরনের স্টকগুলো আর কি, যেগুলো এই রিনিউয়েবল এনার্জি সেক্টরে কাজ করে। এটা তো রিনিউয়েবল এনার্জি সেক্টরে লোন প্রোভাইডের কাজ করে, যারা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে কিংবা যে প্রজেক্ট করছে সে ধরনের যে কাজগুলোর ক্ষেত্রে কিন্তু এটা লোন প্রোভাইড করে। তো এক্ষেত্রে এদের বিজনেস দিন দিন বাড়ছে। তো এছাড়াও যেটা কোম্পানি আজকের ডেটে যদি দেখেন, মোটামুটি কিন্তু 5.5%-এর মতো র্যালি দিয়েছে। তো বড় সড়ো র্যালি দিয়েছে, যার পেছনে একটা খবর রয়েছে, সেটা দেখে নেব। এই কোম্পানির সঙ্গে সঙ্গে আরেকটি কোম্পানি যেটা ফোকাসে রয়েছে বর্তমানে, হুডকো, হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, যেটা সংক্ষেপে হচ্ছে হুডকো। তো হুডকো কিন্তু ইদানিং প্রচণ্ড পারফরমেন্সে রয়েছে। তারাও কিন্তু ফিনান্সের কাজই করে, আরবান যে ডেভেলপমেন্ট রয়েছে। তো কিছুদিন আগেই আপডেট দেওয়া হয়েছিল এই ব্যাপারে, যে যে পিএমওয়াই, যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে কিন্তু আরও কিন্তু নতুন করে যেটা আর কি, এই যে নতুন সরকার গঠন করার পর কিন্তু তারা বলেছে যে আরও কিন্তু প্রচুর ঘর তৈরি হবে, যেটা অলরেডি হয়েছে এবং যার কিন্তু সুবিধা কিন্তু এই কোম্পানি পেয়েছে, যে হুডকো কোম্পানি কিন্তু তার সুবিধা পেয়েছে। এবং পরবর্তীতে যে পিএমওয়াই যোজনায় যে কাজগুলো হবে সেক্ষেত্রেও কিন্তু এই কোম্পানি সুযোগ পাবে, এবং যেটা কিন্তু সংখ্যাটাও প্রকাশ করেছিল, এই মুহূর্তে আমার ঠিক মনে নেই। তো বড় একটা কিন্তু সংখ্যায় পিএমওয়াই কিন্তু হতে চলেছে। তো যার পরিপ্রেক্ষিতে এই শেয়ার দরে কিন্তু এই গতিটা আসছে। দেখুন, আপনি যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন, 6 মাসেই 170%-এর মতো রিটার্ন, এক বছরেই 392%-এর মতো রিটার্ন। তো বুঝতে পারছেন কী ধরনের গতি রয়েছে। তো যার মূল কারণ কিন্তু সেটাই। তো যে সরকারি যে আবাস যোজনার ঘরগুলোর যে কাজগুলো আর কি, যে কাজগুলোর ক্ষেত্রে ফিনান্সের কাজটা কিন্তু এই কোম্পানি করছে এবং পরবর্তী কাজগুলোরও কিন্তু করবে। তো এই কোম্পানি আজকের ডেটেও কিন্তু মোটামুটি 3.5% মতো র্যালি দিয়েছে। তো যার পেছনে মূল কারণ যেটা আর কি আজকের এই র্যালির পেছনে, সেটা দেখুন, ইউনিয়ন বাজেট লাইকলি টু ফেসিলেট চিপার ফান্ড ফর ইরেডা অ্যান্ড হুডকো। এই দুটো কোম্পানি কিন্তু ফেসিলিটি পেতে পারে আর কি ইউনিয়ন বাজেটের ক্ষেত্রে। তো আপনারা জানেন যে ইউনিয়ন বাজেট জুলাই মাসেই চলছে, মানে হতে চলেছে আর কি। সেক্ষেত্রে এই দুটো যেটা খবর রয়েছে, দেখুন, দি ইউনিয়ন বাজেট will likely introduce provisions that will help secure cheaper fund for two key state-run firms, IREDA and HUDCO, aligning with Modi government goals, boosting renewable energy production and affordable housing, এ গভর্নমেন্ট অফিসিয়াল সেট। তো এটা কিন্তু একটা সরকারি অফিসিয়ালি বলেছে, যে এটা যে রিপোর্টের মারফত খবর সেটা কিন্তু না, সরকারি লোকে কিন্তু এই কথাটা বলেছে যে ইরেডা এবং হুডকো কিন্তু বড় বেনিফিট পেতে পারে আর কি, এই যে প্রজেক্টগুলো হতে চলেছে আর কি আগামীতে সেক্ষেত্রে। তো একটু ডিটেলসে দেখে নিন। দ্য গভর্নমেন্ট ইজ মুলিং ইনক্লুডিং 2 PSUs, পাবলিক সেক্টর, এই দুটোই আর কি সরকারি ব্যাংক, মানে সরকারি কোম্পানি। তো ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, যেটা ইরেডা, এবং হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, যেটা হুডকো সংক্ষেপে, আন্ডার সেকশন 54EC অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তো এই দুটো কোম্পানি কিন্তু আন্ডার সেকশন, মানে 54EC-তে আর কি একটা সেকশন রয়েছে, সেই আন্ডারে কিন্তু আসতে পারে ট্যাক্সের ক্ষেত্রে আর কি। তো যেটা মূল কারণ আর কি, এটা ডিটেলসে পড়লে অনেকটাই হয়ে যাবে। তো ডিটেলসে আমি সংক্ষেপে বলে দিচ্ছি মানে কী ব্যাপারটা রয়েছে।
তো যদি এই সেকশনের মধ্যে এই কোম্পানি দুটো চলে আসে তবে কিন্তু তারা মার্কেটে মানে অন্যান্য কোম্পানি যে হারে লোন পায় আর কি, এটা কিন্তু কম হারে লোনটা পাবে। মনে করেন যদি মানে প্রত্যেকটা কোম্পানি বিজনেস এক্সপানশনের জন্য কিন্তু বিজনেস করার জন্য কিন্তু তারা কিন্তু টাকা নিতে হয়, তো তারা এনভিএসপি থেকেই নেয়, অন্যান্য যে বড় বড় এনভিএসপি সেক্টর থেকেই কিন্তু মার্কেট থেকে বন্ডের হিসাবে হোক বা যেভাবে হোক টাকা কিন্তু তারা ইন্টারেস্টে তোলে এবং তারা সেই টাকাই কিন্তু আবার ইন্টারেস্টে দেয়। এটাই তো এনভিএসপি সেক্টরের কোম্পানিগুলোর বিজনেস। তো এক্ষেত্রে এই কোম্পানিগুলো যখন টাকা তুলবে আর কি কোথাও থেকে, অন্য অন্য কোম্পানিরা যেখানে বেশি পার্সেন্টেজে আর কি ইন্টারেস্টে তাদেরকে নিতে হবে, এদেরকে কিন্তু কম ইন্টারেস্টে এরা পেয়ে যাবে। মনে করেন বর্তমানে 8% ইন্টারেস্ট চলছে আর কি সেরকম বা তার উপরে, কিন্তু যদি এই 54 ইসি সেকশনের আন্ডারে এই কোম্পানি দুটো চলে আসে তবে কিন্তু 8%-এর জায়গায় হয়তো 5%-এ তারা পেয়ে যাবে, এরকম কিন্তু ব্যাপার রয়েছে। তো অবশ্যই এটা কিন্তু ভীষণ একটা কিন্তু পজিটিভ খবর এই দুটো কোম্পানির ক্ষেত্রে। তো এই ব্যাপারটা কিন্তু অবশ্যই তাদের বিজনেসকে আরও বুস্ট করতে সহযোগিতা করবে, তো যেটাই কিন্তু এই ওভারঅল গোটা যে রিপোর্টটাতে কিন্তু রয়েছে। তো যাই হোক, এই আপডেটটি ছিল এই দুটো কোম্পানিকে নিয়ে, যার পরিপ্রেক্ষিতে আজকের ডেটে কিন্তু ভালো রকম র্যালি দেখা গিয়েছে। আচ্ছা, এরপরে যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে মাঝগাঁও ডক শিপ বিল্ডার, আর এক পপুলার স্টক বর্তমানে, তো যেটা আজকের ডেটে মোটামুটি 3% মতো। প্রথমে তো অনেক বড় র্যালি ছিল, মোটামুটি 7%-এর কাছাকাছি, 7.5%-এর কাছাকাছি, সেখান থেকে কিছুটা কারেকশন হয়েছে। হাই মেরেছিল 4,271 টাকার, ক্লোজিং দিয়েছে 4,085 টাকায়। তো এটাও তো দুর্দান্ত পারফরমেন্সে রয়েছে। 6 মাসে 78% রিটার্ন, 1 বছরে 224% রিটার্ন, আর 5 বছরে প্রায় 2300%-এর মাল্টিপ্লিকার রিটার্ন। তো অবশ্যই এই ডিফেন্স সেক্টরের স্টকগুলোতে তো গতি রয়েছে, আপনারা জানেন। তো যাই হোক, এই কোম্পানির আজকের ডেটে যে বড় সড়ো র্যালিটা প্রায় 7%-এর মতো প্রথমে ওপেন হয়েছিল, তো সেখান থেকে বড় কারেকশন হয়েছিল একটু, ঠিক আছে। তো এই যে কারণটা আর কি সেটা দেখে নিন। তো যে খবরটা রয়েছে দেখুন, মাঝগাঁও ডক শিপ বিল্ডার শেয়ার জাম্প 7.5% টু টাচ নিউ রেকর্ড হাই আফটার রিসিভিং নবরত্ন স্ট্যাটাস। তো তারা কিন্তু নবরত্ন স্ট্যাটাসটা পেয়েই গেল আলটিমেটলি, এবং মোটামুটি তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই বড় সড়ো জামটা দেখা গিয়েছে আজকের ডেটে। তো যারা নতুন তাদের জন্য বলে রাখি যে নবরত্ন স্ট্যাটাস হচ্ছে একটা স্টেপ, একটা নতুন লেভেল আর কি। যেমন এর নিচের লেভেলটা ছিল হচ্ছে মিনিরত্ন, মিনিরত্ন থেকে এটা আপগ্রেড হয়ে এখন নবরত্ন হলো। তো এক্ষেত্রে কতগুলো ক্রাইটেরিয়া দরকার হয়, যে এত মার্কেট ক্যাপিটাল দরকার হবে, এত রেভিনিউ জেনারেট করতে হবে, এত তাদের মানে ট্যাক্স দিতে হবে, এরকম কিন্তু কতগুলো ক্রাইটেরিয়া থাকে, সেগুলো ফুলফিল করলে তবেই কিন্তু সেটা নবরত্ন হয়। যেটা আগের স্টেপটা থাকে মিনিরত্ন, মিনিরত্ন ছিল এতদিন, সেটার থেকে নবরত্ন হলো। এবং এটা হলে কিন্তু কতগুলো ফ্যাসিলিটিও পাওয়া যায়। দেখুন, দিস জাম্পস একটু ডিটেলসে দেখে নিন। দিস জাম্প ফলোড দ্য কোম্পানিস অ্যানাউন্সমেন্ট ভায়া অ্যান এক্সচেঞ্জ ফিলিং। যাই হোক, এটা তারা হলো আর কি। এই 17টি কোম্পানি আপাতত নবরত্ন স্ট্যাটাসের মধ্যে রয়েছে, এটা 18তম স্টক হিসাবে নবরত্নতে ঢুকলো। দেখুন, দিস মেক্স দ্য কোম্পানি 18th নবরত্ন কোম্পানি অ্যামং দ্য পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। পাবলিক সেক্টর কোম্পানির মধ্যে এটা কিন্তু 18তম কোম্পানি যেটা আর কি নবরত্নতে স্থান পেল। তো দেখুন, নবরত্ন status is granted to public sector enterprise PSCs in Indian based combination financial performance operation। যাই হোক, দেখুন, নবরত্ন কোম্পানি enjoys enhanced financial autonomy allowing them to invest up to 1000 কোটি or 15% of their net worth on single project without needing government approval। যখন এটা নবরত্ন ছিল না তখন কিন্তু 1000 কোটির ওপরে, যদি 1000 কোটি পর্যন্ত আর কি, তারা কিন্তু করতে পেতো না। যখনই তারা ফান্ড রেজ করতে যেত তাদের কিন্তু অ্যাপ্রুভাল লাগতো গভর্নমেন্ট থেকে। তো যেটা কিন্তু এখন 1000 কোটি পর্যন্ত কিন্তু তাদের কোনো অ্যাপ্রুভাল লাগবে না, মানে তাদের যে নেট ওর্থ রয়েছে তার 15%-এর মতো। তারপরে মোটামুটি আরও কিছু ব্যাপার রয়েছে আর কি, যেগুলো কিন্তু মানে পজিটিভলি কিন্তু ব্যবহার করে আর কি কোম্পানিগুলো। নবরত্ন স্ট্যাটাস হলে কিন্তু এই সুবিধাগুলো কিন্তু আরও, এছাড়াও আর কি আরও অনেক সুবিধা রয়েছে যেগুলো কিন্তু তারা করতে পারে। এর ফলে তারা কি তাদের যে গতিটা কিন্তু বাড়ে আর কি, তারা যে বিজনেস এক্সপানশনের ক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, তাদের কিন্তু গতিটা বাড়ে আর কি, যেহেতু তারা নবরত্ন কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে। তো যাই হোক, এই খবরের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই র্যালিটা, যেটা বিশেষজ্ঞরা বলছে। তো যাই হোক, এর পরের যেটা খবর রয়েছে সেটা হচ্ছে মার্কেটের
আর এক পপুলার কোম্পানি ভোডাফোন আইডিয়াকে নিয়ে, যেটা আজকের ডেটে মোটামুটি 5% মতো র্যালি দিয়েছিল। আজকের ডেটে মোটামুটি 18.47 টাকার হাই মেরেছিল, সেখান থেকে 18 টাকা 4 পয়সায় ক্লোজিং দিয়েছে। তো যাই হোক, এই ভোডাফোন আইডিয়াকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন, যে অ্যাম্বিট ক্যাপিটাল আপগ্রেডস ভোডাফোন আইডিয়া অ্যান্ড ইন্ডাস টাওয়ার টু বাই রেটিং। তো তারা বাই রেটিং দিয়েছে আর কি, একটা বড় যে ব্রোকারেজ হাউস, বড় সংস্থা, তো বাই রেটিং দিয়েছে। তার কিছু কারণ রয়েছে, যেমন তারা গভর্নমেন্ট সাপোর্ট পাচ্ছে ইদানিং, কিন্তু বড়সড় গভর্নমেন্ট সাপোর্ট তারা পেয়েছে এবং পাবেও। কারণ আপনারা জানেন যে ভারতে দুটোই রয়েছে, এক হচ্ছে এয়ারটেল আর হচ্ছে জিও, যেটা দুটো কিন্তু মার্কেট ক্যাপচার করে রেখেছে। তো যখন এ ধরনের মনোপলি ধরনের হয়ে যায় আর কি কোনো বিজনেস, তখন কিন্তু একটা একচেটিয়ে ভাব থাকে, তখন ইচ্ছে মতো টাকা মানে চার্জ বাড়ানো বা ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব পড়ে, যেগুলো পাবলিকরা কিন্তু ভোগে। যখন কোনো কোম্পানি একমাত্র কোম্পানি হয়ে দাঁড়ায় আর কি, যেমন এয়ারটেল এবং জিও, তারা যদি তাদের চার্জ বাড়িয়ে দেয় তখন কিছু করা থাকে না। সেজন্য যাতে একটা কম্পিটিশন থাকে, তার জন্যই কিন্তু সরকারও চাচ্ছে যে আরও কম্পিটিটর মার্কেটে থাকুক। যেমন ভোডাফোন আইডিয়া বিএসএনএলকেও সহযোগিতা করছে, বিএসএনএলের অবস্থা খারাপ, আর ভোডাফোন আইডিয়ার অবস্থা তো খুবই খারাপ, এই নিয়ে জর্জরিত রয়েছে। তাদের যে মাদার কোম্পানি ভোডাফোন আইডিয়া, যেটা যে বিদেশি কোম্পানি আর কি, তারা কিন্তু এর উপর থেকে হাত তুলে নিয়েছিল, কিন্তু তারাও কিন্তু এখন বলছে যে তারা সাপোর্ট করবে আর কি। তো গভর্নমেন্ট সাপোর্ট একটা রয়েছে, তারপরে সাকসেসফুল ফান্ড রেইজ। তো ইদানিং তারা ফান্ড রেইজ করলো 22,500 কোটি টাকার। তো যখনই এই ধরনের ফান্ড রেইজের কথা আসে, তখনই কিন্তু গতি আসে এই কোম্পানি শেয়ার দরে, আপনারা আগেও দেখেছেন। তো এর কিন্তু 35 এক্সপেকটেশনও রয়েছে আর কি। তো এইসব কারণেই আর কি এই কোম্পানিতে কিন্তু পজিটিভ আর কি বাই রেটিং রেখেছে আর কি সংস্থাগুলো। তো যাই হোক, আরও একটি যেটা খবর রয়েছে এই কোম্পানির ক্ষেত্রে, তো ভোডাফোন আইডিয়া ইন টক্স উইথ স্যামসাং টু এক্সপান্ড 4G নেটওয়ার্কস, রোল আউট 5G। তো বুঝতেই পারছেন এই কোম্পানি কতটা পিছিয়ে রয়েছে এয়ারটেল জিওর থেকে। তারা 4G নেটওয়ার্ককে এক্সপান্ড করার জন্য কিন্তু তারা চিন্তাভাবনা করছে, এবং তার জন্য তারা কিন্তু স্যামসাংয়ের সঙ্গে আলোচনা করছে আর কি, এবং তারা 5G মার্কেটে নামানোর জন্য কিন্তু চেষ্টা করছে। আর যেখানে এয়ারটেল জিওর মতো কোম্পানিগুলো, তারা কিন্তু অলরেডি সেগুলো কিন্তু লঞ্চ করে ফেলেছে এবং ভালোভাবে চলছে। তো এটা অবশ্যই তাদের বিজনেসের ক্ষেত্রে, ভোডাফোন আইডিয়ার বিজনেসের ক্ষেত্রে একটা পজিটিভ খবর, যে তারা তাদের বিজনেসটা আরও বাড়ানোর চেষ্টা করছে, 4G নেটওয়ার্কটা তাদের এক্সপান্ড করার চেষ্টা করছে, এবং 5G কিন্তু লঞ্চ করতে যাচ্ছে। তো এই খবরের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই গতিটা বলে বিশেষজ্ঞরা বলছে। তো এর পরের যেটা খবর রয়েছে, সেটা আরেকটা ছোট কোম্পানিকে নিয়ে, খুব একটা পরিচিত কোম্পানি না, সাংঘি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যেটার ওএফএসের ডেট কিন্তু আজকের থেকে শুরু হয়ে গিয়েছে। ওএফএস বলতে অফার ফর সেল। তো যখন ওএফএস নামে, তখন আপনারা জানেন যে একটা কারেকশন কিন্তু হয়, যেটা কিন্তু আজকে হয়েছিল মোটামুটি 97 টাকা 96 টাকার আশেপাশে কিন্তু মার্কেটে খুলেছিল। তো সেখান থেকে পরে দিকে রিকভার হয়েছে, 103 টাকায় ক্লোজিং দিয়েছে। তো এই কোম্পানির যদি ইদানিংয়ের পারফরমেন্সও দেখেন, 6 মাসে নেগেটিভ রয়েছে, কিন্তু 1 বছরে মোটামুটি 46% মতো পারফরমেন্স দিয়েছে। 5 বছরের হিসাবে দেখলে এটা 2019 থেকে মার্কেটে রয়েছে আর কি, 2019 না, ভুল বললাম, আগের থেকেই মার্কেটে রয়েছে। তো এই কোম্পানি খুব একটা পরিচিত কোম্পানি না, কিন্তু ইদানিং কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে গত 1 বছরে আর কি। তো যাই হোক, এর যে ওএফএস আর কি, তার যদি একটু ডিটেলসটা দেখে নেন, দেখুন, প্রোমোটার অম্বুজা সিমেন্ট অ্যান্ড রবি সাংঘাই টু অফলোড 3.52 স্টেক ইন সাংঘাই ইন্ডাস্ট্রি। তো এই কোম্পানির কিন্তু শেয়ার হোল্ডার ছিল অম্বুজা সিমেন্ট এবং রবি সাংঘি নামে একজন ইনভেস্টর। তো তারা কিন্তু প্রায় 3.52% স্টেক কিন্তু তারা ওএফএসের মাধ্যমে বিক্রি করতে চলেছে। তো যখন এরকম বড় অ্যামাউন্টে বিক্রি হয় আর কি, দেখুন প্রায় 90,92,000 কোটি শেয়ার আর কি, 1 দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 90,92,000 শেয়ার কিন্তু তারা বিক্রি করতে চলেছে, যেটা পার্সেন্টেজ হারে 3.52%। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু যখন এই বিক্রি হয়, তখন কিন্তু শেয়ার দর নিচে নামে, আর একটা বেস প্রাইস থাকে, যেটা বেস প্রাইস মোটামুটি 90 টাকা পার শেয়ার হিসেবে। কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনি যখনই দেখবেন কোনো স্টকে ওএফএস আসছে, কোনো শেয়ারে ওএফএস দিচ্ছে, তখন কিন্তু তার শেয়ার দরটা নিচে নামেই একটা বেস প্রাইস থাকে, মানে নিচের দিকে কিন্তু যে দামে মার্কেটে চলে আর কি, তার থেকে নিচের দামে কিন্তু সেটা কেনা বেচা হয়। তো যেটা 90 টাকা পার শেয়ার হিসাবে কিন্তু এই যেটা আর কি রেখেছে ফ্লোর প্রাইস। তো এটা একটা কিন্তু লার্নিং ব্যাপার, যারা মার্কেটে নতুন, যে ওএফএস যখন আসে যে কোনো শেয়ারে, তখন কিন্তু একটা বেস প্রাইস রাখা হয়, ফ্লোর প্রাইস রাখা হয়, যেটা কিন্তু যে
মার্কেটে যে দামে চলছে তার চেয়ে কিন্তু নিচু দামে রাখা হয়, আর সেই সময় কিন্তু শেয়ার দরে একটা কারেকশন আসে, সাময়িক কারেকশন, যেটা কিন্তু অনেক সময় নতুন এন্ট্রির ক্ষেত্রে সুযোগ হয়। তো যাই হোক, এই কোম্পানিরও কিন্তু শেয়ার দর আজকের ডেটে নিচেই শুরু হয়েছিল, পরে কিন্তু রিকভার করেছে। দেখুন, দ্য ফ্লোর প্রাইস অফ দ্য ওএফএস হ্যাজ বিন 90% শেয়ার, রিপ্রেজেন্টিং নিয়ারলি 12% ডিসকাউন্ট সাঙ্গি ইন্ডাস্ট্রিজ। কারেন্ট মার্কেট প্রাইস 102 টাকা, আজকের ডেটা 103 টাকা। তো যাই হোক, এই ছিল এই স্টককে নিয়ে আপডেট। তো এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এই ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো যদি কোনো পজিটিভ কথাবার্তা বলা হয় কোনো স্টকের সম্বন্ধে, সেটা কোনোদিনও আমার তরফ থেকে রিকমেন্ডেশন নয়, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি শিখছি যে ইনফরমেশনগুলো, সেগুলোই আপনাদেরকে প্রোভাইড করছি। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।